আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মোর্শেদ শোভন। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। রোববার দিবাগত রাত 1:40 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তাদের বহনকারী এমিরেটসের ফ্লাইটটি। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। আগামী ২৬শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। আগামী ২রা অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাঞ্ছিতের ঘটনায় বিচারের দাবিতে আজ থেকে ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। আর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট সমর সাজু। আর সাজু, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন? নির্বাচন নিয়ে কি কোনো শঙ্কা রয়েছে কিনা? শোভন, আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের পাশে যে আমতলা, সেই আমতলায় এখন রয়েছি। আপনাকে যদি আমরা ক্যামেরায় দেখাতে চাই তো আপনি দেখবেন যে এই যে কর্মকর্তা এবং কর্মচারী যারা এই বিশ্ববিদ্যালয়ে, তারা যেহেতু আজকে থেকে টানা কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে, তারা আজকে তাদের যে দপ্তর, সে দপ্তরে না গিয়ে এখন এখানে এসে বসে আছে তারা। এবং তাদের একটাই দাবি যে যতক্ষণ পর্যন্ত এই গত শনিবার যে ঘটনাটা ঘটেছে, যে প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিলের দাবিতে কয়েকজন শিক্ষার্থী উপাচার্যকে যে লাঞ্ছিত করেছে শারীরিকভাবে, সেখানে কর্মকর্তারাও ছিলেন, কর্মকর্তাদেরকেও লাঞ্ছিত করা হয়েছে। এর বিচার দাবিতে তারা এই কর্মসূচি দিয়েছে। তারা প্রত্যাশা করেছিল যে গতকাল যে সিন্ডিকেটের সভা হয়েছে, সেই সিন্ডিকেট সভা থেকে শাস্তির ঘোষণা আসবে, কিন্তু সিন্ডিকেট সভা থেকে যেটা করা হয়েছে একটা সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীরা প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে যেখানে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কর্মকর্তা কর্মচারীরা প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে যেখানে এই হামলার সঙ্গে কারা জড়িত, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে কারা লাঞ্ছিত করেছে, এই ভিডিও ফুটেজ রয়েছে, বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে এবং সিসি ক্যামেরা ফুটেজও রয়েছে। তো সেখানে এটা দেখে আর তদন্ত কমিটির প্রয়োজন নেই, তারা দাবি করেছিল শাস্তি। এর আগেও তাদের বক্তব্য, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু কোনো তদন্ত কমিটি আলোর মুখ দেখেনি এবং কোনো রকম শাস্তির ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। এ কারণেই তাদের শঙ্কা যে এবারেরও একই অবস্থা বিরাজ করবে। এ কারণেই তারা এবারে যে কর্মসূচি ঘোষণা করেছে যে কমপ্লিট শাটডাউন। পাশাপাশি যে শিক্ষকরা রয়েছেন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, তারা যেটা ঘোষণা দিয়েছেন যে শিক্ষকদের যেভাবে লাঞ্ছিত করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই ধরনের ঘটনা অতীতে ঘটেনি। এ কারণেই তারা বলছেন তাদের অস্তিত্ব এবং সম্মান রক্ষার জন্যই তারা আজকে থেকে পুরোপুরি কর্মবিরতি কর্মসূচি তারা দিয়েছে এবং আজকে বেলা সকাল 11টার দিকে সিনেট ভবনের সামনে তারা এই শাস্তির দাবিতে মানববন্ধনও করবে। আর আপনি যেটা জানতে চেয়েছিলেন যে রাষ্ট্র নির্বাচনে এটা প্রভাব পড়বে কিনা, আমি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যে নেতৃত্ব, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এই ঘটনা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এবং যারা অপরাধী তাদেরকে শাস্তি না দেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি, সব ধরনের কর্মসূচি থেকে তারা বিরত থাকবে। এমনকি রাষ্ট্র নির্বাচন যেটা হবে, সেই নির্বাচনের যে প্রিজাইডিং অফিসার কিংবা পুলিং অফিসারের দায়িত্ব পালন করার কথা, তারা সে দায়িত্ব পালন থেকেই বিরত থাকবে। এবং আপনাকে একটা তথ্য জেনে রাখি যে এই ঘটনার পর থেকে গত 2 দিন থেকে আমরা যারা দেখেছি, ক্যাম্পাসে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা নেই, প্রার্থীরাও নাই। প্রার্থীদের মধ্যেও আশঙ্কা বিরাজ করছে যে 25 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচন হয় কিনা। এরই মধ্যে এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গেছে। শোভন। দর্শক, আমরা জানছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। গত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা এখন জলমগ্ন। শহরের প্রধান সড়ক ও বিভিন্ন এলাকার অলিগলিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েন কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বের হওয়া মানুষ। মিরপুর, মতিঝিল, আরামবাগ, রাজারবাগ, মগবাজার, মৌচাকের কিছু এলাকায় হাঁটু সমান পানি জমে থাকতে দেখা গেছে। সড়কে জমে থাকা পানির কারণে অনেক এলাকায় যানজটও তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার দিবাগত রাত 12টা থেকে আজ সোমবার সকাল 6টা পর্যন্ত রাজধানীতে 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এদিকে 2 দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ ব্যাংকের কঠোর তদারকিতে পণ্য আমদানির ঋণপত্র বা এলসির আড়ালে টাকা পাচার কমেছে। সেই সাথে কমেছে বকেয়া এলসির স্থিতি, বেড়েছে পণ্য আমদানিও। ব্যাংকার ও অর্থনীতিবিদরা বলছেন, ভবিষ্যতে অর্থ পাচার রোধে ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যাংকের ওপর রাজনৈতিক প্রভাব কমানো এবং দুর্নীতিগ্রস্ত ব্যাংকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলেও মত বিশ্লেষকদের। আরাফাত ইসলামের রিপোর্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক খাতে যে নজিরবিহীন অর্থ পাচার ও ঋণ জালিয়াতি হয়েছে তার বেশিরভাগই হয়েছিল ঋণপত্র বা এলসির মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে 15.5 বছরে এলসির আড়ালে দেশ থেকে 22 লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। ব্যাংকারদের মতে এলসির নামে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের শাস্তির বিধান নিশ্চিত করা সহ নজরদারির বিকল্প নেই। ব্যাংকের মালিক পক্ষই এখানে এই টাকা পাচার কিংবা লুটপাটের সাথে জড়িত ছিল, এবং সেই ব্যাপারগুলোকে যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে এইটা ঘটার সম্ভাবনা ভবিষ্যতে কমে যাবে। তার সাথে ব্যাংকগুলোর সক্ষমতা অর্জন করতে হবে। একটা বিশাল একটা ধাক্কার পরে অনেকে যারা এটা করতেন তারা এখন নাই। নতুনভাবে যে আবার কেউ শুরু করবেন না সে নিশ্চয়তা আমরা দিতে পারছি না। একটা স্ট্রং মেসেজ দেওয়া যায় যে এই জাতীয় কিছু করলে আগের মতো ছাড় পাওয়া যাবে না, তখন সবাই সাবধান হয়ে যাবে, হয়তো করবে, প্রবণতাটা কমে আসবে। তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আমদানির প্রতিটি এলসি কঠোরভাবে তদারকি শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। এতে চলতি বছরের জুলাই মাসে আমদানির পরিমাণ $6.2 বিলিয়ন ছাড়িয়েছে, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। কমছে এলসির আড়ালে টাকা পাচারও। অর্থনীতিবিদরা বলছেন, দেশের বাজারে ডলারের স্থিতিশীলতা সহ বেশ কয়েকটি কারণে জুলাইতে আমদানির পরিমাণ বেড়েছে। যেখানে শিল্প উৎপাদন সাথে সম্পৃক্ত কাঁচামাল, ইন্টারমিডিয়েট ইনপুটস আর বিনিয়োগের সাথে সম্পৃক্ত আমদানিটাই সবচেয়ে বেশি। যে বিনিয়োগ পরিবেশে যদি আগামীতে উন্নতি হয়, ক্যাপাসিটি ইউটিলাইজেশন যদি বাড়ে, তাহলে আপনার আগামীতে মোট আমদানির চাহিদা বাড়বে। তো আগামীতে আমদানি বাড়াটা অর্থনীতি ঘুরে দাঁড়ানোর একটা লক্ষণ হিসেবেই ধরে নেওয়া যেতে পারে। আমদানি সহজ করতে এলসি খোলার বিধিনিষেধ তুলে নেওয়ার কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। স্বাভাবিকভাবে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে এবং কিছুটা স্কারসিটি ছিল তখন এই আমদানিটা বাধাগ্রস্ত হয়েছিল কিছুটা হলেও, কিন্তু এখন পরবর্তী দেখা যাচ্ছে যেভাবে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে, আমরা এখন আবার স্বস্তিদায়ক পর্যায়ে আছি। এই কারণে আমরা আন্তর্জাতিক বাণিজ্য স্মুথলি চলার কারণে ওই কোনো প্রকার রেস্ট্রিকশন আমরা আরোপ করতে চাচ্ছি না। বিদেশে পাচারকৃত অর্থ ফেরাতে কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি। পাচারকৃত অর্থকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু সরকার সমন্বিতভাবেই কিন্তু কাজটা করে যাচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।